আচ্ছা, যে গল্পগুলোতে সমাপ্তি থাকে না অথচ এক সন্তুষ্টি ও পরিতৃপ্তি থাকে, সেই গল্পগুলো কি সত্যিই অসমাপ্ত থাকে? যে কাজল যত্নের অভাবে অশ্রুসিক্ত হয়ে মুছে যাওয়ার উপক্রম হয়, একটা সঠিক সময় কি পারে সেই শ্রীবিহীন মুখে মাধুর্য আনতে? আমাদের চারপাশে কিছু নামবিহীন সম্পর্ক আছে যাকে সমাজ স্বীকৃতি দিয়ে গড়ে তুলেছে একটু একটু করে। তাতে হয়তো মানুষ ভালোই আছে, কিন্তু মনের টানকে উপেক্ষা করা কি অতই সহজ? সেই মন যে কখন কার কোথায় পড়ে থাকে তার খোঁজ করলে হয়তো বেরিয়ে আসে অনেক সামাজিক বিধিনিষেধ মিশ্রিত অপরিণত প্রেমের অনুভূতি। শুনতে থাকুন নিষেধ প্রেমের গপ্প বলে কোন সে মেয়ে মসিমাখা, আঁখির কালি লাগলো মনে, হৃদ মাঝারে কাজললতা। প্রতি সন্ধ্যের মতোই রেডিওটা অন করে এক কাপ চা হাতে আয়েশ করে বসেছে লহরী। সারা দিন অফিস সংসার সামলে এই তো একটু বিশ্রাম নেওয়ার সময়। দুপুরের এই সময়ে কোচিং থাকে। ম্যাডামের হাতে ছেড়ে এই 2-2.5 ঘন্টা একটু নিজের সাথে সময় কাটানো যায়। কর্তামশাইও খোশ মেজাজে খবরের কাগজে মনোনিবেশ করেছেন। 7:30টার এই রেডিও অনুষ্ঠানটা শুনতে বেশ ভালো লাগে লহরীর। নতুন উঠতি লেখক লেখিকারা নিজেদের গল্প পাঠ করে শোনায়। আজও একজন লেখিকা নিজের গল্প নিয়ে চলে এসেছে। সম্প্রতি এই মেয়েটির একটি বই খুব আলোড়ন সৃষ্টি করেছে পাঠক মহলে। লহরী চায়ের কাপে প্রথম চুমুক দিতেই একটা মিষ্টি স্নিগ্ধ স্বর রেডিওর ভিতর থেকে বলে উঠল, গল্পের নাম কাজললতা। তূর্ণর চোখ দুটো খবরের কাগজের পাতাতেই আনাগোনা করছিল। সাহিত্যের প্রতি তার আগ্রহ একেবারেই নেই, কিন্তু কাজললতা নামটা শুনে চমকে উঠল। এই নাম, এই গলার স্বর, সবটাই যে ওর বড্ড চেনা। রেডিওতে তখন মেয়েটি গল্প পাঠ করতে শুরু করেছে। তূর্ণর আর খবরের কাগজটা পড়ে ওঠা হলো না। মেয়েটির কাহিনীর সাথে সাথে ও হারিয়ে গেল দূরে লাল মাটির দেশে এক ছোট্ট গ্রামে। কাজল, ও কাজল, বলি গোয়াল ঘরে খড় বিচুলিগুলো রেখে এসেছিস? অন্নদা তীক্ষ্ণ চিৎকার শুনেই সকাল সকাল বাড়ির সকলের ঘুম ভাঙে। এই নিয়মই চলে আসছে গত 15 বছর ধরে। চিৎকার শুনে কাজল 7 তাড়াতাড়ি রান্নাঘরের সামনে গিয়ে বলল, তোমার আদুরের লীলাবতী আর কলাবতীকে না খাইয়ে রাখে কার সাথে মামিমা? ওরা সকাল সকাল পেট পুড়ে খেয়ে নিয়েছে। এবার আমি দুধ দুইতে যাই। রাতের জল ঢালা ভাতের হাঁড়ি মাজতে মাজতে অন্নদা গজগজ করতে করতে বলল, নিজের পেটে ছেলে পুলে তো ধরলো নে, আমার গরু দুটোকে নিয়ে না হয় একটু সোহাগ করি, তা নিয়েও সবার রঙ্গ করা চাই। জিভ কাটল কাজল। ছুটে গিয়ে পেছন থেকে অন্নদাকে জড়িয়ে ধরে, বলে, ও মাম্মি, আমাকে সে কথা বলেছি নাকি গো? আমি তো জানি তুমি ওদের কত ভালোবাসো। কাজলের কথা শেষ হওয়ার আগেই অন্নদা রে রে করে উঠল, দেখ মুখপুরি দেখ, সকাল সকাল বাসি কাপড়ে ছুঁয়ে দিলি তো আমায়। সবে গা ধুয়ে এসেছিল, এখন শীতের সকালে আবার নদীতে ডুব দিতে হবে। তোকে নিয়ে আমি আর পারি নে কাজল, এত থেঙ্গি কেন তুই? মুখটা নিচু করে ফেলে কাজল, কান ধরে বলে, ভুল হয়ে গেছে গো মামি, আর হবে না। হবে না না ছাই। বিড়বিড় করতে করতে গলায় গামছা জড়িয়ে নদীর দিকে যায় অন্নদা। অন্নদা বেরিয়ে যেতেই
শ্যামলবাবু রান্নাঘরের সামনে এসে বলেন, এই কাজল, তোর মামিমা বাইরে গেছে না? দে দেখি দুধ দিয়ে কড়া করে 1 কাপ চা, একটু শান্তিতে খাই। একটু পরেই তো বাজার নিয়ে আবার ঝগড়া বাঁধাতে আসবে। মামার কথায় একগাল হেসে কাজল চায়ের জল চাপায় উনুনে। এই হলো ডুমুরপুর গ্রামের মিত্তির বাড়ির রোজকার গল্প। মিত্তিররা ডুমুরপুর গ্রামে আছে আজ প্রায় কয়েক পুরুষ হলো। চিরকাল মিত্তিররা দারিদ্র্যের শিকার। দারিদ্রতা যেন মিত্তিরদের আপন সঙ্গী। পিছনে 2 বিঘে জমিতে যেটুকু চাষ করে তা দিয়ে সংসার চলে না। সারা বছর অন্যের জমিতে খেটে আর ওর তার কাছে ধার দেনা করে যতটুকু আয় হয় তাতে 3টে পেটের অনায়াসে চলে যায়। শ্যামলবাবু আর অন্নদা নিঃসন্তান। সংসারে বাড়তি পেট বলতে একমাত্র কাজললতা। নামটা বড় স্বাদ করে রেখেছিল মা। অমন কোষ্ঠী পাথরের মতন গায়ের রং, কোমর ছাড়িয়ে যাওয়া চুল আর টানা টানা চোখ দুটো দেখেই বোধহয় নামটি প্রাপ্তি হয়েছিল কাজলের। বছর 5 কাজল বন্যায় মা বাবাকে হারিয়ে এসে পড়ল মামা মামির ঘরে। নিঃসন্তান শ্যামলবাবু আর অন্নদা বেশ আদরেই রেখেছে কাজলকে। আদর বলতে গরিব ভিটের মেয়ের যতটুকু আদর প্রাপ্তি হয় ওই আর কি। অন্নদা খিটখিট করে ঠিকই, কাজলকে দিয়ে ঘরের কাজকর্ম একাত্তা করায়, তবে ভালোবাসে মন খুলে। আজ অব্দি ডুমুরপুরের একটা মানুষও বলতে পারেনি অন্নদা কাজলের ওপর অত্যাচার করেছে। কাজল নিজেই আগ বাড়িয়ে কাজ করতে পছন্দ করে। গ্রামের মেয়ে, পড়াশোনার বালাই কোনো খালি ছিল না তার। প্রাইমারি স্কুলটুকু বেরিয়ে গেছে কোনো মতে। তারপর থেকে সংসারের খুঁটিনাটিতে নিজেকে জড়াতে জড়াতে আজ এই 16 বছরেই সব কাজে পোক্ত হয়ে উঠেছে কাজললতা। তবে কাজললতা যেন সংসারে থেকেও নেই। সব কাজই করছে নিপুণভাবে, তবুও মনটা যেন কোনো দূর রূপকথার রাজ্যে বিচরণ করছে। এই নিয়ে কম হাসি ঠাট্টা হয়নি, কিন্তু লোকের কথা গায়ে মাখা যে কাজললতার স্বভাব বিরুদ্ধ। সে নিজের জগতেই দিব্যি আছে। সংসারের প্রতি তার মোহমায়া কিছুই যেন নেই। আছে শুধু 2 ডাগর চোখে আঁকা এক আকাশ স্বপ্ন। শ্যামলবাবুকে চা দিয়ে কাজল নিজেও স্নানে যায়। স্নানের সরঞ্জাম বলতে সেই একটা ছেঁড়া আর শতচ্ছিন্ন একটা শাড়ি, যেটাতে 1000টা তাপ্পি দেওয়া আছে। বড় বাড়ির মেয়েরা গায়ে সুগন্ধি তেল মাখে, চুলে সাবানের মতো কিছু একটা দেয়। লুকিয়ে লুকিয়ে দেখেছে কাজল। ডুমুরপুরের জমিদারি একসময় রমরমা ছিল। এখন জমিদারি প্রথা না থাকলেও রায়চৌধুরীদের ব্যবসা চলছে ভালো। সেই সাথে ঠাটবাটও আছে। বড় তরফ এখান থেকে গেলেও ছোট তরফ কলকাতায় চলে গেছে অনেক বছর আগে। কালে ভদ্রে আসে। সে বড় বাড়ির মেয়েরা যখন নদীতে স্নান করে তখন আর কারো সেখানে যাওয়ার অনুমতি নেই। দাসীরা ঘিরে থাকে। তবুও একবার লুকিয়ে দেখেছিল কাজল। সেই থেকে ওর বড় স্বাদ ওভাবে তেল মেখে স্নান করবে। কিন্তু ওদের মতো হাবাতে ঘরের মেয়েদের যে নিজের ইচ্ছেগুলো মুখ ফুটে বলতে নেই। তাই কাজললতা ছোটখাটো শখ আহ্লাদগুলো গাল এঁটো করে হেসে গিলে ফেলে। অন্নদা ঘরে ঢুকতেই কাজল বেরিয়ে যায়। এই কাক ভরে কোনো বাড়ির মেয়ে বউরা স্নানে যায় না, কিন্তু কাজলরা নিরুপায়। গা না ধুয়ে কুয়োর জল তুলতে পারবে না তারা। আর সবার সাথে লাইনে দাঁড়িয়ে জল তোলার অনুমতি অন্নদার নেই। সে যে বন্ধা, সন্তান প্রসব করার ক্ষমতা তার নেই। কাজলকে বহুবার অন্নদা বলেছে লাইনে গিয়ে জল তুলতে, কিন্তু ও মেয়ের যে জেদ বড়। তার মামির সাথে যারা জল তুলতে মানা করেছে তাদের সাথে সে কিছুতেই জল তুলবে না। অন্নদার দুশ্চিন্তা হয়, এই বয়সী একটা মেয়ে একা একা স্নান করতে যাচ্ছে, যদি ভালো মন্দ কিছু ঘটে যায়। যদিও কাজলের সেই সব ভয় ডর নেই। একা একাই দাপটের সঙ্গে নদীতে 3টে ডুব দিয়ে আবার ফিরে আসে।
আজ কেউ গেল একেবারে কাক ভরে। কুয়াশা মাখা নদীটা দেখতে বেশ লাগে কাজলের। পাড়ে বসে অনেকক্ষণ এলোমেলো চিন্তা ভাবনা করে। নিজের সাথে কাজলের ভারী ভাব, আপন খেয়ালে হারিয়ে গিয়ে একা একাই হেসে ওঠে। খানিক পর এক পা করে নদীতে নামে। স্বচ্ছ টলটলে জলে নিজের কালো মুখটা বার কয়েক দেখে কাজল। তারপর ধীরে ধীরে আঁচলটা শক্ত করে কোমরে গুঁজে জলে ডুব দেয়। শীতল জল শরীরের সর্বত্র ছুঁয়ে যেতেই তিতির করে কেঁপে ওঠে কাজল। তার মুখে লুটিয়ে পড়ে চুল। সেগুলিকে সরিয়ে আরেকটা ডুব দিতে যাবে, ঠিক তখনই ওর চোখে পড়ে ঝোপের আড়ালে একটা অল্প বয়সী ছেলে ওর দিকে চেয়ে আছে, হাতে একটা যন্ত্র। কাজল জানে ওটা দিয়ে ছবি তোলা যায়। ঘোর কৃষ্ণাঙ্গী কাজলের গাল নিমেষে লজ্জায় লাল হয়ে ওঠে। তাড়াতাড়ি শরীরটাকে ভেজা কাপড়ে মুড়ে পাড়ে উঠে আসে কাজল। শুকনো কাপড়গুলোকে তুলে এক ছুঁটে পেছনের জঙ্গলে হারিয়ে যায়। কি লো বাগির বেটি, এমন ভিজে জুবজুবে হয়ে ঘরে চলে এলি যে? শুকনো কাপড় পরে আসতে কি কষ্ট হচ্ছিল? অন্নদার বকা খেয়েও চুপ করে থাকে কাজল। এই যদি এখন মামিকে বলে নদীর ঘাটে একজন পরপুরুষ লুকিয়ে তার ছবি তোলার চেষ্টা করেছে, তাহলে তারা রক্ষে নেই। মামি ওকে বাড়ি থেকে এক পাও বের হতে দেবে না। বুকের ঢিপঢিপানি প্রাণপণে লুকিয়ে কাজল ঘরের দিকে পা বাড়ায়। সেখানে ভেজা কাপড় ছেড়ে শুকনো শাড়ি গায়ে জড়িয়ে নেয়। ভয়ে ভয়ে বেরিয়ে এসে কাজল অন্নদাকে জিজ্ঞেস করে, মামি, রুটিগুলো আমি বেলে দেব? রুটি বেলবি? বেশ তো, তাহলে রুটির সাথে একটু জিরে দিয়ে আলুর তরকারি করে ফেল। তোর মামা খেতে বড্ড ভালোবাসে। রাতের রান্না এসে ভাববক্ষণ। আর দুপুরে রাঁধবে না মামি? মরণ আমার, এই বয়সে ভুলে যাওয়ার রোগ ধরল নাকি তোকে? মনে নেই আজ দুপুরে চৌধুরীদের বাড়িতে নেমন্তন্ন আছে? গিয়ে দেখ দেখি, দেদার ঘটা করে তাদের বাড়িতে এখন সত্যনারায়ণ পুজো হচ্ছে। কাজলের কথা শুনে মুখ বেঁকায় অন্নদা। কথাটা মাথা থেকে একেবারেই বেরিয়ে গিয়েছিল কাজলের। আজ যে জমিদার বাড়িতে গায়ে সকলের নিমন্ত্রণ আছে। অন্নদা আরও বলে, একটা ভালো দেখে শাড়ি বের করে নিস আমার আলমারি থেকে, না হলে লোকে বলবে মামিটা বদের জাত, বাপ মা মরা মেয়েটাকে একটা ভালো কাপড় পর্যন্ত দেয়। অন্নদার কথা শুনে হাসি পায় কাজলের। মামি তার শুধু মুখেই শক্ত, এই লোকে কি বলবে দোহাই দিয়েই তো কাজলকে আহ্লাদ দিয়ে দিয়ে মাথায় করে রেখেছে সে। সারাদিন মুখ ঝামটা দেওয়ার মাঝেও কাজলের কখন কি লাগতে পারে তা ভেবে মরছে সে। আটা মাখা হাত দুটো দিয়েই মামিকে জড়িয়ে ধরল কাজল। চিঁচিয়ে উঠল অন্নদা। কাজল খিলখিল করে হেসে উঠল। এই হতচ্ছাড়ি, দিলি তো কাপড়ে আটা লাগিয়ে। দেখো মামি, ভালো করে দেখো, ছিটে ফোটাও কিন্তু লাগেইনি তোমার শাড়িতে। দূর হ পাগলি। অন্নদার কথা শুনেও গেল না কাজল। ওখানেই বসে আটা মেখে রুটি বেলতে শুরু করল। ঘড়িতে দুপুর 1:30 বাজে। নিচে একে একে সমস্ত অতিথিরা আসতে শুরু করেছে। দোতলার বারান্দা থেকে নিচের দিকে তাকিয়ে একটা ছবি তুলে নিল তূর্ণ। তোর ছবি তোলার নেশাটা আর গেল না বল তূর্ণ? ওর পিঠে একটা চাপড় মেরে বলল দীঘল। দীঘল আর তূর্ণ সেই ছোটবেলা থেকেই বেস্ট ফ্রেন্ড। দুই বন্ধু একেবারে হরিহর আত্মা যাকে বল। এবারে কলেজের ছুটিতে তূর্ণ ওর মামার বাড়িতে আসছে শুনে দীঘলও চলে এসেছে। কি করে যাবে বলতো? এই যে এত সুন্দর মুহূর্তগুলো ঘুরে বেড়াচ্ছে আমাদের চোখের সামনে, সেগুলোকে ক্যামেরায় ক্যাপচার করে রাখতে পারলে না একটা তৃপ্তি পাই মনে। পরে যখন ছবিগুলো দেখি তখন একটা ভালো লাগার রেশ কাজ করে। সেই দিনের স্মৃতিগুলো মনে পড়ে যায়। আবার ক্যামেরায় চোখ রাখলো তূর্ণ। দীঘল আলতো হেসে ওর পিঠে চাপড় মারে।
দেখিস ভাই, কোন দিন দেখবো আবার দাড়িযুক্ত কবি হয়ে গেছিস। মনে হচ্ছে এবারে সত্যিই কবি হয়ে যাব। মানে? এই দেখ, ওয়াইল্ড বিউটি। ক্যামেরাবন্দি ছবিটা দিঘল দেখাতেই দিঘলের চোখ ছানা বড়া হয়ে যায়। একটা অমাবস্যার রাতের মতো কালো মেয়ে নদীতে স্নান করছে। ভেজা শাড়ির ভিতরে স্পষ্ট হয়ে উঠছে তার শরীরের সদ্য উন্নত অঙ্গ প্রত্যঙ্গগুলো। এক রাশ কালো কেশরাশি ছড়িয়ে পড়ছে সারা পিঠে। ঠোঁটে লেপ্টে আছে অনাবিল হাসি। জিভ কেটে চোখ সরিয়ে নেয় দিঘল। আরে ভাই, এ কি করেছিস তুই? এই মেয়েটা জানে তুই ওর ছবি তুলেছিস? ছবিটা হাত লেগে উঠে গেছে রে। মেয়েটিকে ছবিটা দেখাতাম, তবে তার আগেই তো সে ভয় পেয়ে ছুট দিল। ছবিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে তূর্ণ। ছবিটা ডিলিট করে দে ভাই তূর্ণ। একটা অচেনা মেয়ের এরকম অস্বস্তিকর ছবি রাখা ভাই ঠিক হবে না। না, মেয়েটাকে আমি খুঁজে বের করব। মেয়েটার কাজল কালো চোখ দুটো দেখছিস? অদ্ভুত মায়া আছে। মেয়েটাকে বড্ড নিজের করে পেতে ইচ্ছে করছে। প্রথম দর্শনেই প্রেম বলতে চাইছিস? বলতে পারিস। আচ্ছা ঠিক আছে, এবারে নিচে চল, সবাই প্রসাদ খেতে আসছে, চল আমরাও একটু হাত লাগাই। তূর্ণ ক্যামেরাটা রেখে নিচে নেমে যায় দিঘলের সাথে। কাজল, আর একটু খিচুড়ি দিই তোকে। অন্নদাকে সবাই এক ঘরে করে রাখলেও কাজলকে সবাই ভালোবাসে। বাসবে নাই বা কেন? বিয়ের সময় কনেকে সাজিয়ে দেওয়া থেকে শুরু করে পুজোয় আলপনা দিয়ে দেওয়া, ফল কেটে দেওয়া, কিংবা সন্তান প্রসবের সময় তো এই কাজলেরই ডাক পড়ে। কাজলও হাসি মুখে সবার ভাই ফরমাস খেটে দেয়, কাউকে বারণ করে না। মিষ্টি হেসে কাজল বলে, না গো জ্যাঠাইমা, এই খেয়েই পেট ভরে গেল, এবার আমি উঠি। ও বেশ, যা তবে। ও কাজল, হাত মুখ ধুয়ে একটু বাসন কটা মেজে দিবি মা। জমিদার গিন্নির এতক্ষণে কাজলের সাথে মিষ্টি করে কথা বলার উদ্দেশ্য বোঝা গেল, যদিও কাজল তাতেও ঘাড় নাড়িয়ে মিষ্টি করে হ্যাঁ বলল। অন্নদা মনে মনে রাগ করল, কিচ্ছু বলতে পারল না। কিন্তু এই ভর দুপুরে খেয়ে দিয়ে মেয়েটাকে বাসন মাজতে হবে, এটা ভেবেই মনটা খারাপ হয়ে গেল তার। কাজলের সাথে সেও গেল সাহায্য করবে বলে, যদিও সে ভালোই জানে কাজল ওকে বাসন ছুঁতে পর্যন্ত দেবে না। হলো ঠিক তাই। কাজল জোর করে অন্নদাকে বাড়ি পাঠিয়ে দিল। সে একাই নাকি সব কাজ সেরে ফেলতে পারবে। বাসনগুলো মুছে হেঁসেলে ঢুকিয়ে কাজল হাত মুছতে মুছতে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ কারো একজনের সাথে ধাক্কা লাগায় থতমত খেয়ে কাজল সামনের দিকে চাইল। ভয় পেয়ে গেল কাজল। একটা সুঠাম চেহারার ফর্সা টুকটুকে ছেলে তার দিকেই ড্যাব ড্যাব করে চেয়ে আছে। ছেলেটা আর কেউ নয়, যা ধরেছেন ঠিক তাই, তূর্ণ। কাজলকে দেখে তূর্ণর মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এলো একটা নাম, কৃষ্ণকলি। কৃষ্ণকলি? কৃষ্ণকলি কে বাবু? আমি তো কাজল, কাজল লতা। গাল ছড়িয়ে হাসে কাজল। তূর্ণ মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে কাজলের মুখপানে। কি সুন্দর হাসে মেয়েটা, ঠিক যেন পাহাড়ি ঝর্ণা। ও বাবু, অমন করে চেয়ে কি দেখছেন? তোমাকে দেখছি। তোমার ওই টানা টানা চোখগুলোয় কত মায়া লুকিয়ে রেখেছ কাজল। শব্দগুলো যেন নিজে থেকেই তূর্ণের মুখ দিয়ে বেরিয়ে গেল। কাজল লজ্জায় মুখটা নামিয়ে ফেলে। তূর্ণ যেন স্পষ্ট দেখতে পায় কাজলের কালো গাল দুটোতেও যেন লাল আভা স্পষ্ট। একটু অপ্রস্তুত বোধ করে তূর্ণ। এভাবে মেয়েটাকে বলা উচিত হয়নি। একটু সাহস জোগাড় করে নিজের ক্যামেরাটা বের করে তূর্ণ, বলে, তোমায় না বলে একটা কাজ করে ফেলেছি কাজল। তোমার কোনো অনুমতি ছাড়াই ভুল করে তোমার একটা ছবি তুলে ফেলেছি। বলেই আজ সকালে তোলা ছবিটা কাজলকে দেখায় তূর্ণ। লজ্জায় দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলে কাজল।
এ আপনি কি করছেন বাবু? আমার এত বড় সর্বনাশ করবেননি। আমি যে গায়ে মুখ দেখাতে পারবো না। কাজল, রিল্যাক্স, শান্ত হও তুমি। বিশ্বাস করো, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তুলিনি ছবিটা। তুমি প্লিজ ভয় পেও না কাজল। কাজলের যেন বিশ্বাস হয় না তূর্ণর কথাগুলো। ও অসহায় দৃষ্টিতে চেয়ে থাকে তূর্ণের দিকে। তূর্ণ কাজলকে বোঝাতে না পেরে শেষ পর্যন্ত বাধ্য হয়ে ডিলিট করে দেয় ছবিটা। দেখো কাজল, আমি ডিলিট করে দিয়েছি ছবিটা, ওটা আর নেই। আমাকে আর ভয় পাবে না তো কাজল? কাজল নিরুত্তর হয়ে দাঁড়িয়ে থাকে। ও বুঝতে পারছে না এই শহরের বাবুটা ওর সাথে এত কথা বলছে কেন। তূর্ণ কাজলের ডাগর ডাগর দুটো চোখে তখন আবার ডুব দিয়েছে। কাজলের আবার অস্বস্তি বোধ হয়। বাবু, আমি আসি কেমন? কাজল চলে যেতে উদ্যত হলেই তূর্ণ ওর হাতটা টেনে ধরে। কাজল, এইদিকে এসো, আমার চোখের দিকে তাকাও। কি দেখতে পাচ্ছ বলো তো? তূর্ণ নেশাতুর কণ্ঠ শুনে কাজলের ভিতরে কেমন যেন একটা করে ওঠে। হাতটা ছাড়িয়ে নেয় কাজল। তারপর একটু গম্ভীর হয়ে বলে, আপনারা শহরের মানুষেরা বুঝি চারটার চোখের মাঝে হারিয়ে যান? আজ আমারে নাইতে দেখেই বোধ হয় এমনটা হয়েছে, তাই না? কাজল, আমার পথ ছেড়ে দিন বাবু, আমার দেরি হয়ে যাচ্ছে। কাজলের এমন কথা শুনে স্তম্ভিত হয়ে যায় তূর্ণ। তূর্ণকে জোর করে দূরে ঠেলে দিয়ে দ্রুত পদে চলে যায় কাজল। তূর্ণ আহত দৃষ্টিতে চেয়ে থাকে কাজলের চলে যাওয়ার দিকে। ও তো সত্যিই দুর্বল হয়ে পড়েছে কাজলের প্রতি। মেয়েটা কি বুঝলো না সেই কথা? বাড়ি ফিরে বড্ড অনুশোচনা হচ্ছে কাজলের। কাউকে কড়া গলায় কথা শোনানো তার স্বভাব বিরুদ্ধ। সেখানে তূর্ণকে এতগুলো কথা সে কি করে শুনিয়ে দিল? সত্যিই তো তূর্ণর কোনো খারাপ উদ্দেশ্য দেখতে পায়নি কাজল। লোকে ঠিক কথাই বলে। আমার মাথাটা একেবারে মোটা। ওই দাদাবাবু তো আমি বলা মাত্র ছবিটা মুছে ফেলেছে। না না, কাল যে করে হোক দাদাবাবুর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আপন মনে বিড়বিড় করে কথাগুলো বলছিল কাজল। এমন সময় অন্নদা ঘরে ঢুকে ভ্রু কুঁচকে তাকায় তার দিকে। কি রে, একা একা কি বলে চলেছিস? পাগল হয়ে গেলি নাকি? না গো মামি, আমি ভাবছিলাম কাল একবার বড় বাড়িতে যাব। ওদের বাগানে দেখছিলাম আগাছা হয়েছে, পরিষ্কার করলে যদি 2 পয়সা পাই। তোমার দয়ার শরীর, তুমি কি আর টাকা চাইতে পারবে? অন্নদার কথা শুনে কাজল মুখ নিচু করে বসে থাকে। অন্নদার হঠাৎ মায়া হয়। কাজলের পাশে বসে ওর ঘন কালো চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, তোর খুব পরিশ্রম হয় তাই না রে মা? তোর নিজের মা বাপ বেঁচে থাকলে এত খাটতে হতো না। না মামি, তুমি আর মামা কি আমাকে কখনো মা বাবার অভাব বুঝতে দিয়েছ? পারলে নিজেরা না খেয়ে আমাকে খাইয়েছ। তোমায় মামি বলে ডাকি ঠিকই, কিন্তু তুমি আমার মায়ের চেয়ে কোনো অংশে কম নয়। জানো তো, তোমার গায়ে না কেমন একটা মা মা গন্ধ আছে। অন্নদার বুকে মাথা রাখে কাজল। অন্নদার চোখ দুটো ছলছল করে ওঠে। কাজলের কপালে ঠোঁট ছুঁয়ে বলে, তোকে বকাবকি করি খুব, বল? কিন্তু বিশ্বাস কর, তোকে কোনোদিন নিজের মেয়ের চেয়ে কম কিছু ভাবিনি। তুই যে আমাদের ঘর আলো করে আছিস রে মা। তোর খুব ভালো ঘরে আমরা বিয়ে দেব, দেখবি? তখন আর তোর কোনো দুঃখ কষ্ট থাকবে না। রাজ রানী হয়ে থাকবি তুই। বিয়ের কথা বলতেই কাজলের চোখের সামনে তূর্ণর মুখটা ভেসে ওঠে। কি সব যেন বলছিল ওই বাবু। প্রেম ভালোবাসার কথা বোঝে না কাজল, তবু যেন তূর্ণর কথাগুলো আজ ক্ষণে ক্ষণে হৃদয়ের কোনো গহীনে প্রতিধ্বনিত হয়ে চলেছে। এটাকে ঠিক কি বলে তা জানে না কাজল। শিট 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 দিঘল, আই লাভ হার, আই রিয়েলি 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 লাভ হার। কাজল লতা, উফ,
নামটাই কি রাবীন্দ্রিক, ঠিক যেন কোনো কালো মেঘের দেশ থেকে নেমে আসা রাজকন্যা। না 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 না, রাজকন্যা নয়, পরীদের রানী, ব্ল্যাক বিউটি। একদিনেই প্রেমে পড়ে গেলি ভাই? হোয়াই নট? লাভ অ্যাট ফার্স্ট সাইট কি হয় না? শুধু মেয়েটা আমায় ভুল বুঝেছে, এই ভুলটাই ভাঙাতে হবে। ঠোঁটে হাসি ঝুলিয়ে নিজের বেস্ট ফ্রেন্ডের পাগলামিটা সহ্য করে নেয় দীঘল, কিন্তু বুকের বাম দিকে যে বারবার কাজললতার নামে একটা চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে, সেটার কি হবে? বড় বাড়ির বাগান আর ছাদ পরিষ্কার করার কাজটা পেয়ে গেল কাজললতা। পাবে নাই বা কেন? ওর হাতে যা হোক একটা 20 টাকার নোট ধরিয়ে দিয়ে সারা বাড়ির কাজ করিয়ে নেওয়া যায়। বিনা প্রতিবাদে হাসি মুখে এসব মেনে নেয় কাজল। তবে কাজল আজ এসেছে অন্য কাজে। ছাদ বাগান পরিষ্কার করা এ তো ছুঁতো মাত্র। কাজল, তুমি এখানে? তূর্ণর গলার স্বর পেয়ে দোপাটি ফুলগুলোকে ছেড়ে পিছনে ফিরে তাকায় কাজল। একটু অস্বস্তি বোধ করলেও কোনো মতে নিজের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করে বলে, গতকাল আমি বড্ড খারাপ ব্যবহার করে ফেলেছি আপনার সাথে। আমি জানি আপনি ভালো মানুষ, কোনো বাজে উদ্দেশ্য ছিল না আপনার, তবুও। না না, ক্ষমা চাইছো কেন? আমিও বেশি দূর এগিয়ে গিয়েছিলাম গতকাল, আমিও ভীষণ লজ্জিত। কাজল যে ওকে খারাপ ভাবছে না এইটুকু জেনেই যেন তূর্ণ ধন্য হয়ে গেছে। কাজল, তুমি আগের দিন রেগে গেছিলে জানি, তবু বলবো, আমাকে নিয়ে কি একটু ভাবনা চিন্তা করা যায় না? কি যে বলেন বাবু, আপনাদের মতো কত শহরের বাবু আসে, এভাবেই আমাদের মতো অজপড়া গায়ের মেয়েদের মনে ধরে। বিশ্বাস করুন বাবু, শহরে ফিরে যাওয়ার পরেই আর আমার কথা আপনার মনে থাকবে না। আমি জোর দিয়ে বলতে পারি এই কথা। কাজল, এইসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলুন দেখি বাবু। একবার চোখের দেখায় কখনো ভালোবাসা হয় না। শহরে কত সুন্দর সুন্দর মেয়ে আছে, তাদেরকেই মানাবে আপনার পাশে। কিন্তু কাজল। আর দাঁড়ায় না কাজল, ক্ষমা চাওয়া ওর হয়ে গেছে। এরপর আর তূর্ণর মুখোমুখি হওয়ার প্রয়োজন নেই ওর। তূর্ণর চোখের কোণটা একটু চিকচিক করে ওঠে। দিঘল, আমি ওকে কি করে বোঝাই বলতো? এটা কোনো সাময়িক মোহ নয়। আমি চোখ বন্ধ করলেই কাজলকে দেখতে পাচ্ছি। আমি এত বছর ধরে শহরে আছি, কম মেয়ের প্রস্তাব পাইনি, কিন্তু কাউকেই কোনোদিন মনে ধরেনি আমার। কাজলকে দেখে প্রথম আমার মনে হয়েছিল এই সেই মেয়ে। ওর মধ্যে একটা মাটির গন্ধ আছে, ওয়াইল্ড বিউটি। ওকে আমি কি করে কনভিন্স করি বলতো? তুই কি করে জানলি যে ও তোকে সেই চোখে দেখে কিনা? তূর্ণ, জাস্ট বিকজ তুই ওকে একবার দেখেই প্রেমে পড়ে গেছিস মানে এটা নয় যে কাজলকেও তোকে ভালোবাসতে হবে। তুই এটা কেন বুঝতে পারছিস না ভাই? আমাকে কেন ভালোবাসবে না ও? এটাই তোর সমস্যা, জানিস তো। কাজলকে তুই ভালোবেসেছিস হয়তো, কিন্তু ওকে বোঝার চেষ্টা করলি না। তোর মনে হচ্ছে ওর মতো একটা গ্রামের অশিক্ষিত মেয়ের আবার নিজস্ব কি মতামত থাকতে পারে, তাই তো? দিঘল, আমি এসব ভেবে বলতে বলতে থেমে যায় তূর্ণ। দিঘলের কথাটা যে একেবারে মিথ্যে তা তো নয়, কিন্তু এতক্ষণে ওর মাথায় রোখ চেপে গেছে। টেবিলে একটা জোরে ঘুষি মেরে বলে, কাজল শুধুই আমার। আমি তো বলছি আমি ওকে ভালোবাসি, আর একবার যখন আমি তাকে ভালোবেসেছি তখন তাকে নিজের করে ছাড়বই। দিঘল আর কিচ্ছু বলতে পারে না। ও জানে ওর বন্ধুর জেদ কী রকম। একবার যা ঠিক করে নেয় তখন তাকে আর টলানো সম্ভব নয়। ভালোবাসা যে জোর করে হয় না, সেটা তূর্ণকে বোঝানো বৃথা। কাজল, কাজল। শ্যামলবাবুর ডাক শুনে রান্নাঘর থেকে ছুটে এলো কাজল। কি হয়েছে মামা, ডাকছিলে কেন? চা খাবে? দাঁড়াও, আমি চায়ের জল চাপিয়ে এসেছি। আরে না রে বাবা, তুই একবার আয় এদিকে, তোর সাথে দরকারি কথা আছে রে, আয় একবার। কাজলকে নিজেদের মাঝে বসিয়ে শ্যামল আর অন্নদা বোঝানোর মতো করে বলে, দেখ মা, তোর তো বয়স হয়েছে, বল, এখন তো আর তোকে আইবুড়ো করে ঘরে বসিয়ে রাখা যায় না। হ্যাঁ, আমার কাছে একটা পাত্রের সন্ধান আছে, ভালো ঘর, গৃহস্থ পরিবার,
তোকে খুব পছন্দ হয়েছে তাদের। তুই কিন্তু না করিস না মা। কাজল কি বলবে তা বুঝে পায় না। ও তো নিজেই জানে না ও বিয়ে করতে চায় কিনা। তো কেন যেন তূর্ণর মুখটা ভেসে ওঠে ওর চোখের সামনে। ছেলেটা কি সত্যিই ওকে ভালোবেসেছে? না 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 না, ওসব ভাবতে চায় না কাজল। অত বড় বাড়িতে কখনোই ওর বিয়ে হতে পারে না। কিরে কাজল, বল মা কিছু। তোমরা আমার জন্য যেটা ঠিক করবে সেটাই হবে মামা। এইটুকু বলেই কাজল আবার কাজের দোহাই দিয়ে রান্নাঘরে চলে গেল। এসব কি হচ্ছে ও কিচ্ছু বুঝতে পারছে না। তবু তূর্ণর জন্য মনটা বারবার ভারী হয়ে যাচ্ছে। এই 2 দিন বাড়ি থেকে বের হয়নি কাজল। অন্নদা বারবার বলে দিয়েছে বিয়ের আগে একা একা বেশি বাড়ির বাইরে না যেতে। কাজলের যদিও ভালো লাগে না বেশিক্ষণ বাড়িতে আটকে থাকতে, তাই আজ একটু জোর করেই নদীর ঘাটে একা একা 1 গামলা কাপড় নিয়ে কাচতে বসেছে কাজল। কিন্তু এখানে এসে যে তূর্ণর মুখোমুখি হতে হবে ও তা বুঝতে পারেনি। এর আগেও পরপর 2 দিন এসে ও ঘুরে গেছে, কিন্তু কাজলের দেখা পায়নি। ওর ফিরে যাওয়ার দিন এগিয়ে আসছে, তাই কাজলের সাথে একবার অন্তত দেখা করার জন্য ও মরিয়া হয়ে উঠেছে। কাজল তূর্ণকে দেখেই 2 পা পিছিয়ে যায়। আমাকে দেখে ভয় পাচ্ছ কেন কাজল? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? আমার পেছনে কেন পড়ে আছেন আপনি? আমাদের মধ্যে তো যা কথা হবার সেদিনই হয়ে গেছে। তুমি আমাকে কেন মেনে নিতে পারছো না বলো তো কাজল? আমার মধ্যে কিসের কমতি আছে? কমতি? আপনার মধ্যে কেন কমতি থাকতে যাবে? বরং আমাকে আপনার পাশে মানায় না। আপনার বাড়িতে কেউ মেনে নেবে না আমাকে। সেসব তুমি আমার উপরে ছেড়ে দাও কাজল। আমি সবাইকে রাজি করিয়ে নেব। তুমি শুধু আমার হাতটা একবার ধরে দেখো। তার হয় না বাবু, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর কিছু করার নেই আমার। কাজলের বিয়ে ঠিক হয়ে গেছে শুনে যেন তূর্ণের পায়ের তলায় মাটি সরে যায়। কাজলের কাঁধ দুটো শক্ত করে চেপে ধরে তূর্ণ, বলে কি বললে? কি বললে তুমি? তোমার বিয়ে? মাটিতেই বসে পড়ে তূর্ণ। কাজল ভাবতেও পারেনি তূর্ণ এতটা সেন্সিটিভ ছেলে। তূর্ণ চোখ দুটো ঝাপসা হয়ে আসে। ও বাবু, আপনি ওভাবে বসে পড়লেন কেন? কি হলো আপনার? তুমি আমাকে ছেড়ে অন্য কারোর সাথে ঘর বাঁধবে কাজল? আমার ভালোবাসার এতটুকু দাম নেই তোমার কাছে? আপনি কেন এক কথা বারবার বলে চলেছেন বাবু? আমাদের মধ্যে কখনোই কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে না। এত সহজ কথাটা কেন বুঝতে পারছেন না আপনি? তোমার মনে হয় আমি ক্ষণিকের বশবর্তী হয়ে কথাগুলো বলছি? তোমার তাই মনে হয় কাজল? উঠে দাঁড়ায় তূর্ণ, কাজলের চোখে চোখ রাখে, তারপর বলে, আমার চোখে চোখ রেখে বলো তো কাজল, তোমার কি কোনো অনুভূতি জন্মায়নি আমার প্রতি? এইসব আপনি কি বলছেন? পাগল হয়ে গেছেন নাকি? আমি কেন আপনাকে ভালো... কথাটা কেন যেন শেষ করতে পারে না কাজল, আটকে যায় কথাগুলো গলার কাছে। পারলে না তো কথাটা শেষ করতে? এভাবে একদিনের চোখের দেখায় ভালোবাসা হয় না, সে আপনি যা ইচ্ছে বলুন না কেন। ঠিকই বলেছো তুমি, ভালোবাসা হয়তো এত সহজে হয় না। কিন্তু কি জানো তো কাজল, যে মানুষটাকে মন চায় তাকে প্রথম দেখাতেই ভিতরে কেমন যেন একটা করে ওঠে। তোমার হয়নি বলো? তোমারও তো হয়েছে, তাহলে কেন অস্বীকার করছো? দেখুন বাবু, আপনি যা ইচ্ছে বলুন। আপনারা বড় বড় মানুষ, আপনাদের চিন্তা ভাবনাও বড় সড়ো। আমি এত কিছু বুঝি না, কিন্তু আমি এটুকু বলতে পারি, আমার মামা মামি আমাকে ছোট থেকে মানুষ করেছেন। ওরা না থাকলে আমিও আজ আপনার সামনে দাঁড়িয়ে থাকতাম না। তাই ওনারা আমার জন্য যেটা ভালো মনে করবেন আমিও সেটাই করব। ওনারা যে ছেলেকে আমার জন্য পছন্দ করেছেন তার সাথেই আমার বিয়ে হবে। আপনি নিজেও জানেন আপনি 1000টা ভালো মেয়ে পেয়ে যাবেন, কাজলের কথা আপনার মনেও থাকবে না। তাই অহেতুক আমার পিছনে সময় নষ্ট না করে নিজের জীবনটা গুছিয়ে নিন। বেশ, মেনে নিলাম তোমার কথা। তোমাকে আর বিরক্ত করব না আমি।
জানো তো কাজল, এই প্রথম কোনো মেয়ে আমার মনে এতটা জায়গা করে নিয়েছে। বেশি দিনের আলাপ নয় আমাদের, তবু তোমাকে বড্ড আপন মনে হয়। তুমি আমার হবে না আমি বুঝে গেছি, কিন্তু কিন্তু তোমাকে ভোলা আমার পক্ষে সম্ভব নয়। কাজলের হাতটা নিজের বুকের কাছে নিয়ে তূর্ণ বলে, তুমি তুমি আমার এখানে থেকে যাবে কাজল, সারা জীবন। কাজল কোনো মতে চোখের জল আটকে ছুটে পালিয়ে যায়। খেয়াল করে না অন্য কেউ এই ঘটনার সাক্ষী হয়ে রয়ে গেল। এমন কেন হচ্ছে আমার? বারবার কেনই বাবুর কথা মনে পড়ছে? আমি তো ওনাকে কোনোদিন ভালোবাসিনি, বরং উনি প্রতি মুহূর্তে আমাকে ভালোবাসার কথা বলে গেছেন। আমি তো জানি নিজের সীমাটা, কখনোই আমার আর ওই বড় বাড়ির ব্যাটার মধ্যে কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে না। তবুও কেন বুকের ভেতরটা এমন উথাল পাথাল করছে? মনে হচ্ছে ওই শহরের বাবু আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। এটাই তো চেয়েছিলাম আমি। আমার তো কষ্ট হবার কথা নয়, তাহলে কেন মনের অনুভূতিগুলো আমার সাথে প্রতারণা করছে? বাড়ি ফেরার পর থেকে পাগলের মতন প্রলাপ বকতে শুরু করে কাজল। ওর মন বলছে তূর্ণর কাছে ওকে ফিরে যেতেই হবে, কিন্তু মস্তিষ্ক বাধা দিচ্ছে। সে যে জানে কাজলের মতো নিচু ঘরের মেয়ের সাথে অত বড় বাড়ির ছেলের কখনোই সম্পর্ক গড়ে উঠতে পারে না। আমাকে যে করে হোক নিজের মনকে সামলাতে হবে। আবেগে ভেসে যাওয়া বড় বড় মানুষদের সাজে আমি কিছুতেই আমার মামা মামির মুখ পোড়াতে পারবো না। এমন সময় অন্নদা ঘরে ঢুকলো। কাজল, এই কাজল, তুই আবার আপন মনে বিড়বিড় করছিস? তোরে কেমন সৃষ্টি ছাড়া রোগ হলো বলতো? দুদিন পর তোর বিয়ে, তোর শ্বশুর বাড়ির লোকে যদি তোকে এমন আপন মনে কথা বলতে শোনে, তাহলে তো তোকে পাগল ভাববে। মামিকে দেখে নিজেকে সামলে নেয় কাজল। মামির সামনে কিছুতেই নিজের অনুভূতি প্রকাশ করা যাবে না। মামি একজোড়া শাড়ি আর সরু সোনার জল দেওয়া গয়না কাজলের সামনে রেখে বলে, তোর বিয়ের জন্য এনেছি, এর বেশি আর সাধ্যে কুলোলো না রে মা। তবে তোর বর দেখবি তোকে খুব যত্নে রাখবে। জানিস, ওনারা বলেছেন ওনারা কালই তোর আশীর্বাদ সেরে ফেলতে চান। সকলে আসছে কালকে, এমনকি তোর বড়ও। তাকে একটিবার চোখে দেখতে চাস না? কাজল মিথ্যে হাসি টেনে আনে মুখে। একমাত্র ও জানে ওর বুকের ভেতর কি চলছে। তূর্ণ বুঝি আজ খুব কষ্ট পেয়েছে। বারবার এই প্রশ্নটাই কাজলের মাথায় আসছে। কি রে মেয়ে, কিছু বলছিস না যে? তুই খুশি হসনি? তুমি আর মামা খুশি তো মামি? তার বলতে আমাদের কাজল মায়ের সংসার হবে, আমরা খুশি হব না? তাহলে আমিও খুব খুশি মামি, খুব খুশি আমি। নিজের বুকের ভেতর জমাট বেঁধে আসা কষ্টগুলোকে নিমেষে গিলে ফেলে কাজল। ওর মামা মামির জন্য যে ওকে ভালো থাকতেই হবে। আজ কাজলের আশীর্বাদ। অন্নদার এনে দেওয়া নতুন শাড়ি পরে সেজে উঠেছে কাজল। গরিবের ঘরে সাজার মতো আর কি বা থাকে, তবুও অন্নদা বেশ সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়েছে কাজলকে। ভারী মিষ্টি দেখাচ্ছে তাকে। বেলার মধ্যে চলে আসে সবাই। শোন মা, তুই ভিতরেই থাক, ওনারা ডাকলে আমি তোকে এসে নিয়ে যাব। এইটুকু বলে অন্নদা উঠোনে চলে যায় অতিথি আপ্যায়ন করতে। কাজল দুরু দুরু বক্ষে অপেক্ষা করতে থাকে কখন ওর ডাক আসবে। বাইরে নানান সামাজিক কথাবার্তার মধ্যে দিয়ে অনেকখানি সময় পার হয়ে যায়। অবশেষে কাজলের ডাক পড়ে। এবারে পাত্রপক্ষ আশীর্বাদ করবে ওকে। সবে ধিমে লয় পা ফেলতে ফেলতে ঘরে ঢুকছিল কাজল, ঠিক তখনই অঘটনটা ঘটে। বড় বাড়ি থেকে একটা গাড়ি এসে থামলো কাজলের বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে এলো তূর্ণর মা, জমিদার গিন্নি, পিছনে দাঁড়িয়ে ওর বাড়ির বাকি বউয়েরা।
সবাইকে অবাক করে দিয়ে জমিদার গিন্নি ঠাস করে একটা চড় মারলেন কাজলের গালে। কাজল থমকে গেছে, ততটাই অবাক হয়ে গেছে বাড়ির সকলে। আমাদের কাজল কি করেছে? কি করেছে? তোর এই মেয়ে ছেলে ভাগ্নিকে জিজ্ঞেস করো কি না করেছে। আমার ছেলেটার সাথে নদীর পাড়ে ছি 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 ছি, এমন ছোট লোক জানলে আমার ঘরে কোনোদিন থেকে আসতে দিতাম না রে। আপনার কোথাও একটা ভুল হচ্ছে গিন্নিমা, আমাদের কাজল সেরকম মেয়েই নয়। কেমন মেয়েটা তো বোঝাই যাচ্ছে। আমাদের বাড়ির ঝি দেখেছে ওকে সকালবেলা তূর্ণর সাথে নদীর ঘাটে। ছি, এমন অসভ্য মেয়ে আমার সাদা শীতের ছেলেটাকে ফুসলিয়ে হাত করার চেষ্টা করছে। হ্যাঁ কাজল, এইসব কি কথা বলছেন গিন্নিমা? এ সমস্ত সত্যি? কাজল একটাও কথা বলে না, নিরুত্তর দাঁড়িয়ে থাকে। গোপন করেছে তূর্ণর বিরুদ্ধেও একটাও কথা বলবে না। ও নিজেও দেখতে চায় এই জল কত দূর গড়ায়। এই গ্রামে আর তোমাদের থাকা চলবে না। কাল ভোরের মধ্যে যেন দেখি এই ঝুপড়ি খালি করে তোমরা চলে গেছো, না হলে যে তোমাদের কি অবস্থা করব তোমরা ভাবতে পারবে না। কথাগুলো বলে সদর্পে বেরিয়ে যায় জমিদার গিন্নি। শ্যামলবাবু কি করবেন বুঝে ওঠার আগেই কাজলকে দেখতে আসা পাত্রপক্ষ উঠে দাঁড়ায়। আগে যদি জানতুম এই মেয়ে এমন চরিত্রহীন, তাহলে কোনোদিন এই বাড়িতে জল স্পর্শ অব্দি করতুম নি। এই চলো এখন এখান থেকে, চলো দেখিনি। শ্যামলবাবু আর অন্নদার শত আকুতি শুনেও কেউ দাঁড়ালো না। সবাই কাজলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে চলে গেল। এটা তুই কি করলি মুখপুরি? কাজলের চুলের মুঠি ধরে বলে ওঠে অন্নদা। তোকে তো নিজের মেয়ের জায়গাটা দিয়েছিলাম, তা সত্ত্বেও তুই আমাদের এত বড় সর্বনাশ করলি। মামির কথা শুনে কাজলের চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ে। তোমরা আমাকে অবিশ্বাস করছো মামি, তাহলে তো আমার মরা ছাড়ার কোনো উপায় নেই। কাজলের কথা শুনে বুকের ভেতরটা ধক করে ওঠে অন্নদার। কাজলের দুই গালে ঠাস ঠাস করে দুটো চড় মেরে বলে, মরে যা, একেবারে মরে যা। তোকে কোলে পিঠে করে মানুষ করার পরে তুই এই প্রতিদানই দিবি? ছেড়ে চলে যা আমাকে, আমি তো তোর কেউ না। কাজলকে বুকে টেনে কেঁদে ফেলে অন্নদা। কাজলও হাপুস নয়নে কাঁদতে কাঁদতে বলে, আমি কোনো দোষ করিনি মামি। শহরের বাবুই বারবার আমার পথ আটকেছে, আমাকে বারবার বলে গেছে সে আমায় ভালোবাসে। আর যখন নদীর ঘাটে গেলাম সেখানেও চলে এসেছিল ছেলেটা। আমি যেই বললাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সে তো বলল আর আমার চোখের সামনে আসবে না। কিন্তু তারপরে যে এত কিছু ঘটে যাবে আমি বুঝতে পারিনি গো। অন্নদা শ্যামলবাবু কি বলে মেয়েকে সান্ত্বনা দেবে তা বুঝতে পারেন না। শ্যামলবাবু শুধু একবার বলেন, নিজের বাপের ভিটে ছেড়ে কোথায় যাব? আমাদের যে সর্বনাশ হয়ে গেল। এতটুকু অবধি শুনে তূর্ণ লহরীর দিকে তাকায়। রেডিওতে তখনও গল্পটা চলছে। লহরীর মুখটা কঠিন হয়ে গিয়েছে। লহরী, আমি হাত তুলে তূর্ণকে থামিয়ে দেয় লহরী। গম্ভীর গলায় বলে, দাঁড়াও, আমাকে শুনতে দাও বাকিটা। রেডিও আবার চলতে থাকে। রাতে বাক্স গুছিয়ে নেয় অন্নদা শ্যামলবাবু। ভোর হলেই বেরিয়ে পড়বে। কোথায় যাবে তা জানে না, কিন্তু একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে হয়তো। হঠাৎ দরজায় ঠক ঠক করে আওয়াজ হয়। ঘড়িতে তখন 12টা। অন্নদা মনে মনে বলে, এখন আবার কে এলো এই অসময়? শ্যামলবাবু একটু ভয়ে ভয়ে দরজা খুলে দেখেন একটি অল্প বয়সী ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে। কাজল চেনে ছেলেটাকে, তূর্ণর সাথে দেখেছে। ছেলেটা হাত জোড় করে বলে, কাকাবাবু, আপনি হয়তো আমাকে চিনবেন না। এত রাত্রে আপনাদের বিব্রত করার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে একটু ভেতরে আসতে দেবেন? শ্যামলবাবু কি বলবেন বুঝে না পেয়ে ছেলেটাকে পথ ছেড়ে দেয়। আমি দিঘল,
আমি তূর্ণর বন্ধু। ও, ওই ছেলেটির বন্ধু? তা এখানে কি মনে করে এসেছো? এখনো বুঝি আমাদের মেয়েটাকে অপমান করা বাকি আছে? আমি জানি কাজললতার সাথে বড় অন্যায় হয়েছে। আমি বুঝিয়েছিলাম তূর্ণকে, জানেন, যে সম্পর্ককে ও স্বীকৃতি দিতে পারবে না সেই সম্পর্কে যেন না এগোয়। আমার কথা কিছুতে শুনলই না। কাজললতাকে কিছুটা জোরই করেছিল এই সম্পর্কে আসার জন্য, কিন্তু ওর বাবা মা যেটা করেছে সেটা আরো বড় অপরাধ। তূর্ণর বাবা মানে চৌধুরী আঙ্কেল, উনি ভীষণ অসুস্থ, হয়তো আর বেশি দিন বাঁচবেনও না। তাই উনি তূর্ণকে মাথার দিব্যি দিয়েছেন যেন কাজললতার সাথে আর কোনো রকমের সম্পর্ক না রাখে। তূর্ণর কাছে আর কোনো উপায় নেই কাকাবাবু। ওকে আজকেই কলকাতায় ফিরে যেতে হয়েছে আঙ্কেলের কথায়। কিন্তু ও নিজেও ভাবতে পারেনি যে আন্টিরা এসে আপনাদের এভাবে সকলকে অপমান করবে আর কাজললতার বিয়ে ভেঙে দিয়ে চলে যাবে। তূর্ণ খুব কষ্ট পেয়েছে কাকাবাবু। ও চায় না ওর একটা ভুলের জন্য কাজললতার জীবনটা পুরোপুরি শেষ হয়ে যাক। তাই কি? তাই ও আমার হাতে কাজললতার দায়িত্ব দিয়ে গেছে। আমি যেন কাজললতাকে গ্রহণ করি স্ত্রী হিসেবে। লজ্জার মাথা খেয়ে নিজেই বলছি কাকাবাবু, আমাকে বিশ্বাস করে কি আপনাদের মেয়ের দায়িত্ব দেবেন আমার ওপর? কথা দিচ্ছি, ঠকাবো না। কাজল যদি চায় তবেই। কাজলের দিকে তাকায় দিঘল। মেয়েটার দুই চোখে তখন অশ্রুধারা নেমেছে। কাকাবাবু, আপনি যদি অনুমতি দেন তো আমি একটা বার কাজললতার সাথে কথা বলতে চাই, একটু আলাদা করে। দিঘলের অনুরোধ ফেলতে পারেন না শ্যামলবাবু। কাজলকে বলে, যা বাহ, তোরা একটু আলাদা করে কথা বলে দেখ। আমার যে কি করা উচিত তা তো কিছুই বুঝতে পারছি না। কাজল কেমন যেন পাথরের মতন হয়ে গেছে। ওকে যে যা করতে বলছে ও তাই করছে। তাই মামার কথার কোনো দ্বিরুক্তি না করে চুপচাপ চলে যায়। ঘরের দরজাটা আটকে দিয়ে দিঘল কাজলের মুখোমুখি দাঁড়ায়। কাজল চোখটা নামিয়ে নেয়। দিঘল আলতো হেসে বলে, কাজল, আমি জানি না তোমার মনে তূর্ণর প্রতি কোনো অনুভূতি আছে কিনা, আমি কোনোদিন জানতেও চাইব না। তোমার অনুভূতিগুলো একান্ত তোমার ব্যক্তিগত, সেখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার আমার নেই। আমি শুধু তোমার পাশে থাকতে চাই। তোমাকে আমি এমনভাবে ভবিষ্যতের জন্য তৈরি করতে চাই যাতে আজ যারা তোমাকে এতটা অপমান করেছে তারা তোমার মুখোমুখি দাঁড়ানোর আগে নিজেদের মুখটাই আয়নায় একবার দেখে। আমাকে একটু ভরসা করবে কাজল। আপনিও বুঝি আপনার ওই বন্ধুর মতোই এই কাজলেতে মজেছেন? মুচকি হেসে জিজ্ঞেস করে কাজল। সেই হাসিতে কিছুটা বিদ্রুপ মিশে আছে। দিঘল কি বলবে বুঝে পায় না, তাই নিরুত্তর থাকাই শ্রেয় মনে করে। কাজল নিজেই উত্তর দেয়, আপনার বন্ধুর তো ক্ষমতায় কুলোলো না যাকে ভালোবাসে তার সম্মানটা অন্তত রক্ষা করা। দেখি আপনার ঘাড়ে নিজেকে ঝুলিয়ে যদি নিজের সম্মানটা একটু রক্ষা হয়। কথা দিলাম, তোমার সম্মান এতটুকু ক্ষুণ্ণ হতে দেব না আমি। সব ঝড় বৃষ্টির রাতে বন্ধুর মতো আগলে রাখবো তোমায়। আর কখনো যদি অনুমতি পাই তাহলে ভালোবাসার নরম রোদে পোড়াবো তোমাকে। শুধু বন্ধুত্ব দিয়েই শুরু হোক না সম্পর্কটা। কাজল কিছু বলে না, নীরবে সম্মতি দেয়। এতটা শুনতে শুনতে কখন যে তূর্ণর দুই চোখ জলে ভরে উঠেছে তা সে নিজেই খেয়াল করেনি। ও তো সত্যি একজন ব্যর্থ প্রেমিক। যেই মেয়েটার কাছে বড় মুখ করে ভালোবাসার স্বীকারোক্তি করে এসেছিল তার সম্মান তো রক্ষা করতে পারেনি তূর্ণ। লহরীর মুখের দিকে তূর্ণ তাকাতে পারে না। কে জানে মেয়েটা ওকে কি ভাবছে, হয়তো দুশ্চরিত্র কাপুরুষ ভাবছে। কাজলের গল্প এখনো শেষ হয়নি। সে তখনও দরাজ গলায় বলে চলেছে,
আমি আমার জীবনে দুই ধরনের প্রেমিক দেখেছি, একজন ভালোবেসেও অসহায়, আরেকজন অসহায় হয়েও ভালোবাসে। হ্যাঁ, দীঘল যখন আমাকে স্ত্রীর পরিচয়ে ঘরে আনে তখন ও সহায় সম্বল কিছু ছিল না, তার বন্ধুর মতো অগাধ সম্পত্তিও ছিল না। অনাথ আশ্রমে বড় হয়ে ওঠা ছেলেটা নিজেরই তখন কলেজ শেষ করতে পারেনি। তার মধ্যে ঘাড়ে এসে জুটল আরো 3টে মানুষের দায়িত্ব। আমাকে কোনোদিনও বোঝা মনে করেনি দীঘল। 2 বেলা যে করে হোক ভাত জোগাড় করে এনে দিয়েছে, আমাকে লেখাপড়া শিখিয়েছে। লেখিকা আমি একদিনে হইনি, এই মানুষটা আমার পাশে ছিল প্রতিটা মুহূর্তে। কখনো আমার কাছে কোনো প্রত্যাশা রাখেনি মানুষটা, শুধু মাঝে মধ্যে হাড় ভাঙা খাটুনি কেটে এসে আমার কোলে মাথা রেখে বলতো, মাথাটা একটু হাত বুলিয়ে দেবে গো কাজল। এমন একটা মানুষকে ভালো না বেসে থাকা যায়? আমিও পারিনি ওই স্বার্থহীন ছেলেটাকে দূরে সরিয়ে রাখতে। তূর্ণ কোনোদিন আমার মনে ছিল কিনা জানি না, আসলে ওর সাথে কাটানো মুহূর্তগুলোয় তিক্ততা এত বেশি যে ওর প্রতি সেভাবে কখনো অনুভূতি জন্মানোর অবকাশ পায়নি। কিন্তু দীঘল, আমি ওকে প্রতিটা মুহূর্তে অনুভব করেছি নিজের মাঝে। ওর প্রতিটা কথা, ওর যত্ন, ওর সব কিছু মুড়ে রাখে আমাকে। আর 2টো মানুষের কথা না বললেই নয়, আমার মামা আর মামি, যাদের কথা এতক্ষণ আপনারা শুনলেন, আমাকে প্রতিটা মুহূর্ত মা বাবার মতো ভালোবেসে গেছেন ওনারা সেদিন যদি ওই ছোট্ট কাজলকে বুকে না টেনে নিতেন, তাহলে আমিও হয়তো এই এত লোকের ভিড়ের মাঝে হারিয়ে যেতাম। আজকের কাজললতা হয়ে ওঠা হতো না। কাজললতা শুধু আমার গল্প নয়, এই গল্পটা সেসব মেয়েদের যারা শত হাহাকারের মাঝেও সঠিক মানুষটাকে জীবনে পেয়েছে। যেসব মানুষেরা ভালোবাসাকে আগলে রাখতে জানে, সম্মান করতে জানে, কাজললতাকে আমি তাদের নামে উৎসর্গ করলাম। এতক্ষণ যারা মনোযোগ সহকারে আমার গল্প শুনলেন, সেই সমস্ত শ্রোতা বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্যই তো ডুমুরপুর গ্রামের সেই কাজল আজ কাজললতা হয়ে উঠতে পারল। সবাই খুব ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। ধন্যবাদ। লহরীর সাথে অনেকক্ষণ ধরে কথা বলার চেষ্টা করছে তূর্ণ, কিন্তু লহরী যেন আজ পণ করেছে সে কোনো কথাই বলবে না। লহরীর এমন গাম্ভীর্য দেখে তূর্ণ আর কিছু বলার সাহস পাচ্ছে না। লহরীর সাথে তূর্ণর বিয়েটা বাড়ি থেকে দেখাশোনা করেই হয়েছিল। তূর্ণ কোনো দিন ভুলতে পারেনি কাজললতাকে, কিন্তু লহরীর থেকে নিজেকে বেশি দিন দূরে সরিয়েও রাখতে পারেনি। এই মেয়েটা তো কোনো দোষই করেনি, বরং 2 হাত দিয়ে আগলে রেখেছে ওদের ছোট্ট সংসারটাকে। সংসারের ব্যাপারে চিরকালই একটু উদাসীন ছিল তূর্ণ। অফিসে ছুটি পেলেই ক্যামেরা হাতে ছবি তুলতে বেরিয়ে যেত। কিন্তু লহরী তো একার হাতে নিজের অফিস সামলেছে, এই বাড়িটাকে সামলেছে। টোপর আসার পরে অবশ্য তূর্ণ একটু ঘরমুখী হয়েছে। অফিস থেকে ফিরে মেয়ের সঙ্গে সময় কাটানোটা এখন তূর্ণর রোজকার অভ্যেসের মধ্যে পড়ে। কিন্তু আজ বোধহয় লহরী কাজললতার গল্পটা না শুনলেই পারত। ওকে কোনোদিন সাহস করে নিজের অতীতের কথা জানাতে পারেনি তূর্ণ। যদি লহরীও ওকে ছেড়ে চলে যায়? কাজল শুধু নিজের গল্পটা জানে, তূর্ণর গল্পটা তো ও জানেই না। তূর্ণ যে মনের ভিতরে এত বছর ধরে একটা চাপা কষ্ট বয়ে বেড়াচ্ছে, সেই খবর তো কেউ জানে না। লহরীকে নিরুত্তর দেখে তূর্ণ প্রায় কাঁদো কাঁদো স্বরে জিজ্ঞেস করে, তুমিও কি আমাকে ছেড়ে চলে যাবে লহরী? তূর্ণর কণ্ঠস্বরের আকুলতা শুনে লহরীর বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। মানুষটাকে তো ও ভালোবেসেছে। নিজেকে একটু সামনে নিয়ে সে বলে, আমাকে তো আগেও জানাতে পারতেন, তাই না? আমি এতদিন ভাবতাম
আমি ছাড়া হয়তো তোমার জীবনে আর কেউ নেই, কখনো ছিল না। কিন্তু আজ একটু থামে লহরী। বিশ্বাস করো, তুমি নিজে মুখে এই কথাগুলো বললে হয়তো আমার মেনে নিতে এত কষ্ট হতো না, কিন্তু আজ আমার মনে হচ্ছে আমি হয়তো তোমার মনে নিজের জন্য ভরসার জায়গাটাই তৈরি করে উঠতে পারিনি। আমি এতটা ব্যর্থ হয়ে গেলাম জীবনে। কি গো লহরী, আমি জানি আমার তোমাকে সবটা খুলে বলা উচিত ছিল, কিন্তু আমি পারিনি। অনেকবার ভেবেছি তোমাকে সবটা জানাবো, কিন্তু প্রত্যেকবার পিছিয়ে এসেছি। বাবার কথা শুনে কাজলের সাথে সব সম্পর্ক ছিন্ন করেছিলাম এমন নয়। কাজল যদি আমাকে ভালোবাসতো তাহলে ওর জন্য আমি যে করে হোক লড়াই করতাম, কিন্তু কাজলের তো অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। তাই আমি বাবার কথার অমান্য করিনি, কিন্তু আমি সত্যিই বুঝিনি আমার বাড়ির লোক এভাবে কাজলকে অপমান করবে। একটু নিঃশ্বাস নেয় তূর্ণ। আমি ঠিক করেই ফেলেছিলাম আর কোনোদিনও বিয়ে করব না, কিন্তু মা জোর করে আমাকে নিয়ে তোমাদের বাড়িতে গেল। বিয়েটা আমি করতে চাইনি, কিন্তু তোমাকে দেখে, তোমার সাথে কথা বলে মনে হয়েছিল তুমি হয়তো আমাকে একটু বুঝবে। তুমি আমাকে কখনো কোনো কিছুতে ফোর্স করোনি। এমনও হয়েছে সংসারে আমার দায়িত্বগুলোও তুমি পালন করেছো, কিন্তু কখনো আমাকে এই নিয়ে কথাও শোনাওনি। তোমাকে ভালোবাসতে আমার বেশি সময় লাগেনি, জানো তো। আমি জানি আমার সব বদভ্যাসগুলো তুমি সযত্নে আগলে রাখবে, কিন্তু কাজলের কথা তোমাকে জানাতে পারিনি লহরী। আমার বাড়ির কেউ আমাকে কখনো বোঝেনি। বাবা মা নিজের শরীর খারাপের দোহাই দিয়ে, কখনো বা ইমোশনালি ম্যানিপুলেট করে আমার ইচ্ছা অনিচ্ছাকে গলা টিপে মেরে ফেলেছে, কিন্তু তোমার কাছে আমাকে কখনো মানিয়ে নিতে হয়নি। তোমার সবটুকুই যেন আমার জন্য। তাই তোমাকে বলতে ভয় পেয়েছি, যদি তুমি আমাকে ছেড়ে চলে যেতে তাহলে আমি বাঁচতাম না লহরী। কখনো টের পেয়েছো কিনা জানি না, আমি না ভিতরে ভিতরে ভীষণ একা। তোমাকে আর টোপরকে আগড়েই তো বাঁচি, কিন্তু তোমার যদি মনে হয় আমি তোমাকে ঠকিয়েছি, তাহলে নির্দ্বিধায় এই সম্পর্কে ইতি টানতে পারো। আমি তোমার ভালোবাসা পেয়েই অভ্যস্ত লহরী, তোমার ঘৃণা কিছুতেই মেনে নিতে পারবো না। নিজের রাগ বেশিক্ষণ ধরে রাখতে পারে না লহরী। হয়তো ওর গায়ে কাজলের মতো মাটির গন্ধ নেই, নেই কাজলের মতো বন্য সৌন্দর্য। তথাকথিত শহুরে সুন্দরীদের দলেই সে পড়ে। সে শিক্ষিতা, স্বাবলম্বী। সে কাজললতা নয়, কাজললতা হতেও চায় না লহরী। কাজলের সাথে কোনো শত্রুতাও করতে চায় না। সে তো জানে তূর্ণ ওকে ছাড়া কতটা অসহায়। কাজললতা তূর্ণর অতীত। তূর্ণর জীবনের না পাওয়াদের ভিড়ে কাজললতা মিশে গিয়েছে। কাজল আজ অন্য কারুর, তূর্ণ তো শুধুই লহরীর। হয়তো ওর হৃৎপিণ্ডে কাজলের নামটা এখনো সগৌরবে খোদিত আছে, কিন্তু লহরী তো তূর্ণর বর্তমান। আরও কিছুক্ষণ রেগে থাকতে পারত লহরী, কিন্তু না, আর জটিলতা বাড়াবে না সে। তূর্ণকে বুকে টেনে ওর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় লহরী। তূর্ণ নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দেয় লহরীর হাতে। সকালের এক মুঠো নরম রোদের আদর মেখে ঘুম থেকে উঠল কাজল। দীঘল ওর বুকের উপরে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তার একটা হাত কাজলের পেটের উপরে রাখা। নিজের পেটের দিকে তাকিয়ে হেসে ফেলে কাজল। এখন সে
7 মাসের অন্তঃসত্ত্বা। দীঘল আর কাজলের ভালোবাসার ফসল একটু একটু করে বেড়ে উঠছে ওর শরীরে। কাজল উঠতে যেতেই দীঘল ওর হাতটা ধরে বলে, কোথায় যাচ্ছ? আর কিছুক্ষণ থাকো না আমার কাছে। সকাল সকাল ছেলে মানুষে শুরু হয়ে গেল, তাই না? আমার কত কাজ আছে তুমি জানো না? শুয়ে বসে থাকলে হবে? ম্যাডাম যেই বড় লেখিকা হয়েছেন অমনি তার নিজের গল্পের নায়কটাকেই ভুলতে বসেছেন। হ্যাঁ, জুনিয়রকে বলতে হবে তার মা বাবাকে একটুও ভালোবাসছে না। উফ, দীঘল উঠতে দাও আমাকে। তুমি তো অফিসে যাবে, আমারও হাজার একটা কাজ পড়ে আছে। যদি ঠিকঠাক কাজটাই না করতে পারি তাহলে আমাকে এত লেখাপড়া শিখিয়ে কি করলে বলো তো? এই যে ম্যাডামের মুখে এত ফড়ফড় করে কথা ফুটছে, এটার জন্যই তো আপনাকে পণ্ডিত করে তোলা, তাই না? আগে তো কথাই বলতে না ঠিক মতো। তখনও তো আর আপনার প্রেমে পড়িনি। তাই বুঝি? তা কবে পড়লে এই অধমে প্রেমে শুনি? জানি না দীঘল, কবে যে তুমি আমার মন জুড়ে আধিপত্য বিস্তার করলে আমি সত্যিই জানি না। শুধু একদিন বুঝলাম, এই মানুষটাকে ছেড়ে বাঁচা আমার পক্ষে কোনোদিন সম্ভব হবে না। বুঝলাম। এবারে ছাড়ো, আমাকে তৈরি হতে হবে তো। ভাগ্যিস তুমি ছিলে কাজল, তাই তো আজ ঝড় বৃষ্টির রাতগুলো আর একলা লাগে না। আজ অনেক বছর পরে লহরী আর টোপরকে নিয়ে ঘুরতে এসছে তূর্ণ। লহরীর মনে পড়ে না মধুচন্দ্রিমা ছাড়া আর কখনো কোথাও সেইভাবে দুজনে ঘুরতে এসছে কিনা। টোপর তো ভীষণ খুশি মা বাবার সঙ্গে ঘুরতে এসে। এর আগে কখনো সমুদ্র দেখেনি টোপর, তাই ওর দৌরাত্ম্য সামলাতেই হিমশিম খাচ্ছে তূর্ণ। লহরী সমুদ্র সৈকতে এসে একটু আনমনা হয়ে গিয়েছিল। আচমকা তূর্ণ ওর হাতটা ধরতেই লহরী একটু চমকে ওঠে। চলো একটু পাড়ে গিয়ে বসি। লহরী নিজস্ব মতামত খুব বেশি প্রকাশ করে না। আসলে বিয়ের পর থেকেই ওর নিজেকে কেমন যেন বাড়ির অপ্রয়োজনীয় জিনিস মনে হয়, অথচ সংসারটাকে ওই তো সামনে রেখেছে। তূর্ণকে চুপচাপ অনুসরণ করে একটা ফাঁকা জায়গায় বসে পড়ে লহরী। একটার পর একটা ঢেউ এসে আলতো করে আদর করে যাচ্ছে ওদের পায়ের পাতাকে। লহরী মানেও তো ঢেউ, কিন্তু লহরী যে এখন পাহাড়ের মতো শান্ত হয়ে গিয়েছে। ওর মধ্যে এক ফোঁটাও দুরন্ত স্বভাব নেই। টোপর ঢেউগুলোকে দেখে ভয় পেয়ে লহরীর কোলে উঠে বসে। তূর্ণ লক্ষ্য করে মেয়েটাও যেন ওর মায়ের উপরেই বেশি ভরসা করে। বাবার সাথে ওর শুধু খেলারই সম্পর্ক। আত্মিক টানটা বোধহয় মায়ের সাথেই বেশি গড়ে উঠেছে। আসলে ছোট থেকে তো মাকেই বেশি কাছে পেয়েছে মেয়েটা। সংসারের প্রতি নিজের ঔদাসীন্যের কথা ভেবে আজ লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে তূর্ণর। লহরীকে কখনোই কিচ্ছু দিতে পারেনিও, কিন্তু লহরী ওকে দিয়েছে 2 হাত ভরে। আনমনে লহরীর কাঁধে মাথাটা রাখে তূর্ণ। ঝিমানো স্বরে বলে, আমার সাথে আরও একবার সংসার করবে লহরী, নতুন করে? লহরী হেসে বলে, যে সংসারের কথা তুমি বলছো সেই সংসারে তুমি হয়তো প্রথম জড়াচ্ছ, কিন্তু আমি এই সংসারটা নিজে হাতে গড়েছি তূর্ণ। ওই সংসারটা আমার সন্তান সম। সেখানে নতুনভাবে শুরু করার অভিনয়টা আমি আর করতে পারবো না। তাহলে তোমার সংসারে আমাকে দত্তক নিয়ে নেবে? ছি, এসব কি কথা বলছো তুমি? লহরী হাতে রাখে তূর্ণর ঠোঁটে। লহরীর কোলে মুখ গুঁজে অনেকক্ষণ বসে থাকে তূর্ণ। লহরী জানে তূর্ণ কাঁদছে। ও বোঝে এই ছেলেটা কতটা আবেগী, শুধু নিজেকে প্রকাশ করতে পারে না। তাই তো নিজেকে সংসার থেকে দূরে রাখবার এত চেষ্টা। তূর্ণকে বুকে আগলে লহরী বলে, বাড়ি ফিরে গিয়ে
নতুন করে সংসারটাকে সাজাবো, বুঝলে? অনেক তো হলো মান অভিমানের পালা। কাজল ভালো আছে নিজের জীবন, নিজের সংসার নিয়ে। এবারে না হয় আমরা দুজনেও একটু ভালো থাকার চেষ্টা করি। কি মনে হয়, আমি পারবো তো তোমাকে ভালো রাখতে? এতগুলো বছর তো অনেক করলে আমার জন্য, এবার না হয় আমি একটু তোমাকে ভালো রাখার চেষ্টা করি। সুযোগ পাবো তো লহরী? কিচ্ছু বলে না লহরী, শুধু মিষ্টি হেসে মাথা এলিয়ে দেয়। সমুদ্রের ওপারে সূর্য অস্তগামী হয়েছে। হঠাৎ তূর্ণর মনে হয় সূর্যাস্তের সাথে সাথে কাজল, লহরী সবার মুখগুলো যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তূর্ণর মনে হয় আজ যেভাবে লহরী ওকে নিঃশর্তে ক্ষমা করে দিল, তেমনি কাজলও ওকে ক্ষমা করে দিয়েছিল। একবারও জিজ্ঞেস করেনি ও কেন এমন করল। আচ্ছা, মেয়েরা কি এইরকমই হয়? দিনের শেষে কি সবাই কাজল কিংবা লহরীর মতোই হাসি মুখে সব দোষ মাফ করে দিয়ে আর একটা নতুন সূচনার কথা ভাবে? আজ প্রথম তূর্ণর মনে হয় হাজার অমিলের মাঝেও কাজললতা আর লহরী কোথাও গিয়ে যেন এক হয়ে যাচ্ছে। কিছু পাওয়ার আশা না করেই এরা ভালোবাসতে পারে। তাই তো তূর্ণ দিঘলের মতো ছন্ন ছাড়া মানুষগুলো ঠাঁই পায়। লহরীর মাঝে নিজেকে বিলীন করে দিতে দিতে আনমনে তূর্ণ বলে ওঠে, ভালো থেকো কাজললতা। শুনছিলেন সোহিনী অধিকারীর কলমে হৃদ মাঝারে কাজল লতা। আজ গল্প পাঠে আমাদের সঙ্গে ছিল প্রীতম ও ইভ উইথ আর্য থেকে আর্য। বিভিন্ন চরিত্রে ছিল সায়নী, সৌভিক, আত্রেয়ী, নীল, তানিশা, তৃষা ও বিপ্রদীপ। গল্পের স্ক্রিপ্টিং করেছে পাবন, ভূমিকা লিখেছে হিয়া। গল্পের শুরুতে যে 2 লাইনারটা শুনেছেন সেটি লিখেছে সৌমাভ। গল্পের পোস্টার করেছে মোনালিসা। আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস ও পরিচালনায় ছিলাম আমি বিপ্রদীপ। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।